অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, ব্যয়পনা, সন্ত্রাস, খুন, গুম এবং মানুষের উপরে সব ধরনের জাতাকল, নিষ্পেষণ, নিপীড়নের মাধ্যমে 53 বৎসর আমরা দুঃখজনকভাবে কাটিয়েছি। এই 53 বছরের দুঃখ, ব্যথা, জ্বালা আমাদের তরুণ ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, আপামর জনতা এই 24 জুলাই আর আগস্টের 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, বিজয়ের মধ্য দিয়ে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের ব্যথা মহান আল্লাহ কিছুটা হলেও উপশম করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই প্রিয় ঠিকানা, প্রিয় জন্মভূমি, আমাদের এই প্রিয় দেশকে গড়ার পালা। বিগত দিনে দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, ঘুষের কারণে, আমাদের জনগণের সাথে বৈষম্যমূলক আচরণের কারণে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, ধনী গরিবের যে ব্যবধান তৈরি করা হয়েছে, আমাদের জাতির সম্ভাবনাকে যেভাবে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে এই জাতিকে পুনর্গঠন করতে হবে, উদ্ধার করতে হবে। তার জন্য নতুন করে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমার গরিব কৃষক ভাইয়ের ছেলে, শ্রমিক ভাইয়ের ছেলে তার মেধা দিয়ে সে যদি ভালো চাকরির জন্য নির্বাচিত হয়, মনোনীত হয়, আমার ওই গরিব চাষিকে, ওই শ্রমিক ভাইকে তার সন্তানের চাকরির জন্য কারো কাছে তদবির করা লাগবে না, ঘুষ তো প্রশ্নই উঠে না। সর্বপ্রকার ঘুষের লেনদেনকে চিরতরে বাংলার মাটি থেকে নির্বাসনে পাঠাতে হবে। আমার এই দেশে আমার গরিব ভাই সে এই ফুটপাতে ফল বিক্রি করবে, ফুচকা বিক্রি করবে, কাপড় চোপড় বিক্রি করবে, সকালে বিক্রি করবে, দুপুরে করবে, রাতে করবে, দিন রাত করবে, কারো বাপের সাধ্য হবে না এসে চাঁদা দাবি করতে পারে। চাঁদাবাজদেরকে বাংলার মাটিতে এমন গর্তে ঢুকাতে হবে কিয়ামত পর্যন্ত চাঁদাবাজরা কোনো দল করতে পারবে না। এখনো যেসব দলের চাঁদাবাজ লালন করেন আর শুধু বলেন নাই নাই নাই, কিন্তু তলে তলে আছে, সাপোর্ট দেন, চাঁদাবাজি করে কেউ আর চাঁদাবাজদের সমর্থন দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে একটা ওয়ার্ডের কাউন্সিলর আর হতে পারবেন না। এমপি তো অনেক দূরের ব্যাপার। সুতরাং আমাদের বাংলাদেশ এমন এক নেতৃত্ব আমরা চাই যারা হবে মানব সেবার দৃষ্টান্ত। আমার কোনো কাজে আমি ইউনিয়ন কাউন্সিলের অফিসে অথবা ওয়ার্ড কাউন্সিলের অফিসে অথবা সিটি কর্পোরেশনে অথবা কোনো মন্ত্রণালয়ে যাওয়ার সাথে সাথে স্টাফরা এভাবে রেডি থাকবে, স্যার কি দরকার আসেন, বসাবে, চা খাওয়াবে, জিজ্ঞেস করবে স্যার আসতে কোনো কষ্ট হয়েছে, স্যার কি লাগবে, বলার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ হওয়ার পর আরেকবার বলবে স্যার আরেকটা চা দিলে কেমন হবে। আমরা বলবো না আমাদের টাইম নাই, আমার যাইতে হবে। ঠিক আছে স্যার ধন্যবাদ, আবার আসবেন। ঘন্টার পর ঘন্টা বসায় রাখবেন। ফাইল ওর কাছ থেকে ওর কাছে যাইতে সময় লাগবে। অফিসকে ল্যাংড়া বানায় রাখবেন, আতুর বানায় রাখবেন। তোমাদেরকে ল্যাংড়ার আতুর বানায় ছাড়ব। ওই মানবতা বিরোধী গোষ্ঠী যারা এগুলো করতে চাও,
আমার জাতির উপরে শোষণ করেছো 53 বছর, আর 53 ঘন্টা তোমাদেরকে আমরা সময় দেব না। সবাই ভালো হয়ে যাও, আমরা জাতীয় ঐক্যবদ্ধ। 5ই আগস্টের পরে আমাদেরকে আর মোলা জুলাইয়া তথাকথিত উন্নয়নের দোয়া তুলে এই করেছি সেই করেছি, জাতির 12:30 বাজিয়েছো তোমরা। এই জাতিকে কিছুই দিতে পারো নাই, ছাত্র সমাজকে কিছুই দিতে পারো নাই। আমার ছাত্র 30 বছর পড়ালেখা করে রাস্তা রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরায়, ফেসবুকে প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করে। আমার মা, আমার বাবা তার সন্তানকে ভিক্ষা করে করে পড়ায়া আবার তাকে বোঝা হয়ে মা বাবার জন্য মা বাবা চোখের পানি ফেলে তার ভোগ বাসায় দেয়। কোন দেশে বাস করি আমরা? এমন এক সরকার চাই, আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে শিক্ষা ব্যবস্থার জন্য কোনো বেতন দিতে হবে না, বই খাতা কলমের দাম একেবারেই লিস্ট পর্যায়ে সামান্য নিতে হবে। এর চেয়ে বেশি মুনাফাখুরি করার চেষ্টা করলে এটা আমরা মানব না। আমাদের শিক্ষা হইতে হবে আন্তর্জাতিক মানের। আমাদের শিক্ষা হইতে হবে, প্রথমে তাকে আল্লাহর পরিচয় শিখাতে হবে, রাসূলকে নেতা মানার দীক্ষা দিতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী পড়াতে হবে, পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই অনুভূতি তৈরি করে যে শিক্ষা, সেটাকে আগে 1 নম্বরে স্থান দিতে হবে। 2 নম্বরে আধুনিক জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে, যেটা কোরআন থেকে উৎসাহিত, সেই জ্ঞান বিজ্ঞানকে অ্যাকোমোডেট করে একটা অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিতে হবে। এই শিক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল শিক্ষা বেশি থাকবে। থিওরি মুখস্থ করানোর চাইতে আমার ছেলে মেয়েরা পড়বে আর বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্র্যাকটিক্যাল অনুশীলন করবে, রিহার্সেল করবে। 18 বছর বয়স হলে প্রত্যেক ছাত্রকে চাকরি বাধ্যতামূলক করা হবে। একটা ছেলেও রাস্তাঘাটে আড্ডা দেওয়ার কোনো সময় পাবে না। আমার কোনো ছেলেকে পড়ালেখা করে শুধু চাকরির জন্য বিদেশ যেতে হবে না, বরং বিদেশে যারা আছে তাদেরকে আমরা দেশে ফেরত নিয়ে আসবো, তাদেরকে বড় অঙ্কের স্যালারি দিব, তাদের কাছ থেকে আমরা প্রজেক্ট নিব, চিন্তা নিব, আইডিয়া নিব। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটা বাংলাদেশ আমরা চাই। এমন এক শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমার শিক্ষিত ছেলে মেয়েরা বেকার থাকবে না একদিনের জন্য। একইভাবে যারা পড়ালেখা করতে পারে নাই, জড়ে পড়ে গেছে, তাদেরকেও টেকনিক্যাল শিক্ষা দিয়ে তাদেরকে বিভিন্ন সেবামূলক কাজে লাগাইয়ে দেওয়া হবে। তাকে এই সমাজে কত কাজ আছে, টেকনিক্যাল শিক্ষা দিয়ে সেও বেকার থাকবে না। আজকে ছেলেমেয়েরা রাস্তাঘাটে আড্ডা মারতে 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 মশার কামড়, মাছির কামড়, তারপরে দুর্গন্ধ, কত অসুখ বিসুখ হয়ে যায়। আমার দেশের সোনার ছেলেমেয়েরা 1 সেকেন্ড বাজে আড্ডা দেওয়ার কোনো টাইমই তারা খুঁজে পাবে না। এমন সিস্টেম করা হবে, কাজের মধ্যেই তারা উল্লসিত থাকবে। কাজ শেষে মা বাবাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে পারিবারিক আড্ডা হবে। সেখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, দ্বীনের কথা হবে। সব ধরনের বেদিনী এবং জাহিলিয়াতি আচরণ বাংলার মাটি থেকে জেটিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এরকম একটা শিক্ষা ব্যবস্থা লাগবে যেখানে কোনো শিক্ষা নাই এমন কোনো বেকার যুবকও থাকবে না। অনেক কাজ আছে যেগুলো আমরা তাদেরকে এন্টারপ্রেনার বানায় দেব। আমরা 2 লাখ টাকা দিয়ে দিব, 3 লাখ টাকা দিয়ে দিব, তুমি যাও, তুমি একটা দোকান দাও, 5 লাখ টাকা দিয়ে দিব। কোথা থেকে দিব? আমরা যেখান থেকে দিব, আমাদের দেশের প্রচলিত রাজনীতির লোকেরা এগুলোর খবরও জানে না, খবরই জানে না। আমরা আমাদের সরকারি কর্মকর্তাদেরকে দায়িত্ব দিব, আল্লাহওয়ালা কর্মকর্তা যারা, তাকওয়াবান যারা, তারা ধনী ব্যক্তিদের বাসায় গিয়ে সুন্দর করে হিসাব করে যাকাত নিয়ে আসবে।
আবার গরিবের তালিকা নীরবে হবে। ধনী জানবে না কোন গরিবকে এটা দেওয়া হয়েছে, গরিবও জানবে না কোন ধনীর কাছ থেকে এটা আনা হয়েছে। গরিবের বাসায় যাইয়া আমার সরকারি কর্মকর্তা সালাম দিয়ে কাকুতি মিনতি করে বলবে, আপনার কাছে একটা অ্যাপিল করতে চাই, যদি কিছু মাইন্ড না করেন, উড ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে কিছু বলতে চাই। কি সেটা? আমি জানি আপনি অভাবের মধ্যে আছেন, আমি জানি আপনার পরিবার সঠিকভাবে চলছে না, আমরা সরকারের পক্ষ থেকে আসছি, যদি আপনি মেহরবানি করি কাইন্ড কনসেন্ট আপনি যদি দেন, তাহলে আপনাদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে চাই যা আর কেউ জানবে না। আপনার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দিতে চাই, আপনার ছেলেটাকে আমরা একটা দোকান করিয়ে দিতে চাই, আপনার জন্য এই ব্যবস্থা করতে চাই। পায়ে ধরে গরিবকে যথাযথ মূল্যায়ন করে তারপর তার কনসেন্ট নিতে হবে। সে বলবে ঠিক আছে, যদি আপনারা চাচ্ছেন ঠিক আছে, তাহলে এটা আপনি করেন। এরকম না যে যাইয়া ছড়ি ঘুরাবে, নাম নেওয়ার নামে এক নামের জায়গায় আরেক নাম ঢুকাইবে, মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা বানাই দেবে, মুক্তিযোদ্ধার বাতা খাবে কাঙ্গাল ফকিরেরা। এটা বাংলাদেশে হবে না। মুক্তিযুদ্ধের সময় তার জন্ম নাই, হেও মুক্তিযোদ্ধা, কত বড়। আর আমাদেরকে কইতো আমরা নাকি রাজাকার, শেষ মুহূর্তে এসেও কয় রাজাকার, কয় মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাইবে না তো রাজাকারের নাতিপুতিরা পাইবে। দেশের সব মানুষ রাজাকার। রাজাকার কইতে 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 একটা কথা আছে না, সাপ নিয়ে যে খেলে সাপের দংশনে সে কি হয়, আগুন নিয়ে যে খেলে আগুনে জ্বলে পড়ে সরকার হয়ে যায়। শেখ হাসিনাও তাই হয়েছে। খালি রাজাকার, খালি ঘুমানোর মধ্যে রাজাকার, সজাগও রাজাকার। একবার আমরা কইলাম, একবারটা মেহরবানি করি আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার রাজাকারের একটা তালিকা দেন, আমাদের নামটা যে রাজাকার তালিকা উঠছে একটু দেখি। তালিকা হইল, ওয়েবসাইটে প্রকাশ হইল, সবচাইতে বেশি রাজাকার আওয়ামী লীগের মধ্যে, 10,500 রাজাকার। সেকেন্ড আরেক দল পাইল, থার্ড আরেক দল পাইল, আমরা 4 নাম্বারও হইতে পারলাম না। আমাদের নাম রাজাকারে খুঁজে পাইলাম না, খালি মুখে রাজাকার, মুখে রাজাকার। এই রাজাকারের দল এরা কোথায় মুক্তিযুদ্ধ করেছে, আওয়ামী লীগের কয়েকজন সনদ পেয়েছে, আমরা তো সেগুলো জানি না। নিজেরা মুক্তিযুদ্ধকে ছিনতাই করেছে, দেশের জনগণ সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছে, আর তারা এটা ছিনতাই করেছে। চেতনাদারি, চেতনা বিক্রি করে খাইছে। সেই চেতনা বিক্রি খাওয়ার দিন শেষ হয়ে গেল, আর এই দিন ফিরে আসবে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ এমন একটা দেশ চাই যেখানে সেবার জন্য আমাকে অফিসে যেতে হবে না, সেবার লোক আমার বাসায় চলে আসবে। নাম্বার দেওয়া থাকবে, 999 যেভাবে ফোন করলে পুলিশকে পাওয়া যাবে। এখন তো পুলিশ পান না ওইভাবে, তখন পুলিশ ঠিক মতোই পাবে না ইনশাআল্লাহ। এইভাবে সেবার নাম্বারগুলো দেওয়া থাকবে। 111 ধরেন, 111 মানে অল কাইন্ডস অফ সেবা। আপনি ফোন করার সাথে বলবে আসসালামু আলাইকুম স্যার, কি চাচ্ছেন? বলে যে আমার পানির লাইনে সমস্যা স্যার, আসতেছি। বাসায় গিয়ে সেবা দিয়ে আসবে, নো চার্জ। আবার ফোন দিবেন 999, স্যার আপনি কি চাচ্ছেন? আমার ফ্রিজ নষ্ট হয়েছে স্যার, আসতেছি। ফোন করতে দেরি হবে, সেবা তার আগে পৌঁছে যাবে এবং কোনো চার্জ দিতে হবে না। এরকম একটা সেবামূলক দেশ, এরকম একটা মানবতার কল্যাণে নিবেদিত একটা রাষ্ট্র, একদল নেতৃত্ব দেশে কায়েম করতে হবে। এটা কি যারও কারো পক্ষে সম্ভব? লোভী লোকের পক্ষে সম্ভব? দুর্নীতিবাজ লোকের পক্ষে সম্ভব? মানবতার জন্য যারা, মানবতার প্রতি যাদের কোনো দয়া মায়া নেই, তাদের পক্ষে এটা সম্ভব? এটার জন্য লোক লাগবে, আল্লাহওয়ালা লোক। আল্লাহর কাছে হিসাব, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা এরকম যারা করে, এরকম দায়িত্বশীল আল্লাহওয়ালা লোক লাগবে, ঠিক কিনা? আর এই প্রচলিত গুণে ধরে আইন দিয়ে হবে? কার আইন লাগবে? সবাই বলেন কার আইন লাগবে? সবাই বলেন কার আইন লাগবে? আর মানুষ লাগবে কারা? সৎ মানুষ। একটা স্লোগান আছে না, আল্লাহর আইন চাই। সবাই একসাথে বলতে হবে, আল্লাহর আইন চাই। এই স্লোগান দিয়া পাড়া মহল্লাকে জাগাইয়ে তুলতে হবে। সৎ লোকের শাসন হইলে অসৎ লোকের কোনো অসুবিধা হবে না।
এই যে এখন যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, বেকার আছে, কিশোর গ্যাং, সন্ত্রাসী আছে না লোক, এদেরকে সবার আগে আমরা ডাকবো, এদেরকে আমরা বুকে জড়ায় ধরবো, এদেরকে এমন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিব, ওরা সেজদায় পড়ে পড়ে খালি আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এই লাইন তো আগে পাই নাই। বুঝতে পারছেন কিনা? এরা যে খারাপ হয়েছে এটার পিছনে আমাদের দুষ্ট রাজনীতি দায়ী। রাজনৈতিক দলের তথাকথিত নেতারা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দল বাড়ি করার জন্য এদের হাতে অস্ত্র তুলে দিছে, মদ তুলে দিছে, নারী তুলে দিছে। এটার জন্য এরা দায়ী নয়, দায়ী ওই কুলাঙ্গার রাজনীতির নামে অপরাজনীতি যারা করে, এদেরকে আগে ধরতে হবে। আমার ওই সোনার টুকরা মানুষগুলো যারা নষ্ট হয়েছে এদেরকে আমরা মেরামত করতে বেশি সময় লাগবে না। আমরা বুকে জড়ায় ধরলে, সঠিক পথ দেখাই দিলে, হাতে টাকা তুলে দিলে, সে যখন দেখবে পকেট গরম আছে, হালাল ভাবেই খাইতে পারতেছে, সব ঠিকঠাক আছে, চাইনিজও খাইতে পারে, সপ্তাহে একবার ভালো মাছ গুস্ত খাওয়া যায়, এমন একটা ট্রিটমেন্ট দেওয়া হবে। কোনো আমাদের সমাজের কিছু ভাই আছে এটা ভুল বোঝায়, কয় জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তোমাদের সবাই বান্ধে ধরিয়ে যে জেলে ঢুকাইবে, আর বাইরে হইতে পারবে না। না না না, এদের সবাই আমরা জেলে ঢুকাবো না, এদেরকে আমরা ভালো বানাইয়ে ফেলবো ইনশাআল্লাহ। এদের হাতে আমরা কাজ তুলে দিব, টাকা তুলে দিব, এরা বলে বেশ সম্পদের মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এরা রাষ্ট্রের জন্য অ্যাসেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই ফান্ডটা কোথায়? আমাদের হাতে জাকাতের ফান্ড আছে। এই দেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের কাছ থেকে সঠিকভাবে জাকাত আদায় করলে 1 বছরের বাজেটের পরিমাণ সমান টাকা প্রতি বছর জাকাত থেকে আসবে। 5 বছর লাগবে না। দরিদ্র কি জিনিস এদেশের মানুষ খুঁজে বেড়াবে। যে আগে শুনছিলাম আমাদের দেশে গরিব মানুষ ছিল, গরিব মানুষটা কি রকম? ওমর ইবনে আব্দুল আজিজের শাসনের মতো হয়ে যাবে। পঞ্চম খলিফা নামে খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে 2 ব্যক্তি জাকাত নিয়ে বের হয়েছে মরুভূমির দিকে, যে কোনো একটা গরিব লোক পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে চলতে চলতে দিন যায়, রাত যায়, গরিবের দেখা হয় না। হঠাৎ 2 ব্যক্তির দেখা হলো, দুইজনই দুলামলিন, চেহারা টেহারা কালো, কাপড় চোপড় মলিন হয়ে গেছে ধুলায়। একজন আরেককে দেখে বলেছি এবার পাইছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উনি বলে ওয়ালাইকুম আসসালাম। দুইজনের গলার টন বড়। কি ব্যাপার? একজন বলে ভাই জাকাত নিয়ে করতেছি, গরিব মানুষ পাচ্ছি না, আপনার দেখিয়া মনে হচ্ছে মনে হয় আপনি এটা নিবেন। আরে কই কেস তো আমারও একই রকম, আমি তো আপনাকে পাইয়া খুশি হয়েছিলাম, এখন তো দেখতেছি দুইজনের একই ঘটনা। এইরকম রাষ্ট্র মাত্র 5 বছর লাগবে ইনশাআল্লাহ। আমরা কর্জে হাসানা ফান্ড করব যারা জাকাত খাইতে চায় না, যারা বলবে যে আমরা জাকাত নিব না, সুদের ঋণও নিব না, আমাদেরকে বিনা সুদে ঋণ দেন। আমরা ট্রাস্ট গঠন করব, ফাউন্ডেশন গঠন করব, এক পর্যায়ে আমরা ব্যাংক বানাবো গ্রামীণ ব্যাংকের মতো। ওরা তো সুদ নেয়, আর আমরা সুদ ছাড়া স্মার্ট কার্ড করে দিব, 5 লাখ টাকা লিমিট করে দিব, যাও টাকা নাও, মেয়ের বিয়ে দাও, বাচ্চা স্কুলে ভর্তি করাও, বিদেশ ভ্রমণ করে আসো, তোমার যা লাগে তাই করো। আপনি 5 লাখ নেবেন, এটা পেইড করে আরো 5 লাখ নেবেন, অথবা আমরা 3 লাখ করে দিলাম। এভাবে করে আমরা বিনা সুদে লোন দিয়ে দিব। এখানে কেউ আর ছোট এন্টারপ্রিনার যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং সাধারণ এন্টারপ্রিনার যারা, তাদের আর কোনো মুশকিল থাকবে না, মাফি মুশকিল। বোঝা গেছে কিনা? এই চিন্তাগুলো কোনোদিন আর কোনো দলের কাছ থেকে শুনছেন? কে কে শুনছেন হাত তোলেন। শুনছেন কারো কাছ থেকে? শুনেন না, এই প্রথম শুনলেন। অন্যদেরকে পাইলে ব্যক্তিগত দেখা করে বললেন যে কর্জে হাসানাটা কি, দেখবেন পাঞ্জাবি গরম হয়ে যাবে। বলে জাকাত ভিত্তিক অর্থনীতিটা কি, বলতে পারবে না। এরা খালি জানে হলো ঘুষ, দুর্নীতি, কিভাবে মাল কামাই কইরা বিবির জন্য বাড়ি বানাইবে হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর। আপনার বিবি কি এমন কি, কোথায় থেকে আসছে এটা? আপনার বিবির জন্য সিঙ্গাপুরে বাড়ি বানাইতে হবে কেন? এই বিবি কি কবরে যাবে না? কেন সিঙ্গাপুরে বাড়ি বানাবেন? আমার পকেটের টাকা কেটে আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আপনি কি দেশের মালিক হয়ে গেছেন নাকি? এদেশে যারা মন্ত্রী হয়, এমপি হয়, বিভিন্ন দল করে, তারা মনে করে তারা দেশের জমিদার, আর বাকিরা সব হইল দেশের প্রজা। ঠিক কিনা? এই জমিদারি রাজনীতি বাংলাদেশে আর চান? কে কে চান না হাত তুলে দেখান। আমরা কোনো জমিদারি রাজনীতি চাই না, আমরা চাই মানবিক রাজনীতি।
নেতারা রাস্তা দিয়ে হাইটে যাবে, দোকানে দোকানে গিয়ে মানুষের খবর নিবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো রাত গভীর হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহ হাঁটতেছেন পথ দিয়ে, দেখেন এক বাড়িতে চুলায় আগুন জ্বলছে। কিরে এত রাত কেন? ঘরে ঢুকলেন, জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি? মহিলা বললেন, আমার সন্তানেরা অভুক্ত, তাদেরকে আমার এই স্থলার মধ্যে কিছু দেওয়ার মতো নাই, কিন্তু আমি তাদেরকে একটু ভোলায় রাখতেছি, তাদেরকে বোঝাইতে চাচ্ছি যে এখানে খাবার রান্না হচ্ছে, এই সুযোগে তারা ঘুমায় পড়বে আর আমিও দায়মুক্ত হয়ে যাব অন্তত রাতের জন্য, এই জন্য এটা করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন, সেই রাজকীয় তহবিল থেকে তিনি খাবার নিয়ে নিজের গাড়ে বহন করে এই বাড়িতে এনে রান্না করে এই বাড়ির মহিলা এবং সন্তান সবাইকে রান্না করে খাইয়ে তারপরে তিনি বললেন, এর আগে মহিলা মন্তব্য করেছেন যে এই রাষ্ট্রের খলিফাকে, আজকে আমরা অভুক্ত ইত্যাদি ইত্যাদি কমেন্টস করেছেন। সেই খলিফা বললেন, আপনি যে খলিফার সাথে একটু মনে দেখা করতে চান, আপনার দরকার আছে, কালকে আইসেন এই জায়গায়, খলিফা এখানে থাকবেন। পরের দিন মহিলা গেছেন, গিয়ে বসে আছেন, তিনি খলিফার অপেক্ষা করতেছেন। খলিফা কিন্তু চেয়ারেই আছেন, কিন্তু উনি ভাবেন নাই উনি যে খলিফা। একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা খলিফা কোথায়? বলে যে খলিফা, উনি খলিফা নাকি? উনি খলিফার কাছে যে মাফ চাইলেন, আমি বুঝতে পারিনি, আসলে আপনি না বুঝে আমি মন্তব্য করেছি। উনি বললেন, আপনার মাফ চাওয়ার দরকার নেই, আমি মাফ চাইব, আপনার প্রয়োজন হওয়ার আগে আমি কেন আপনার প্রয়োজন পূরণ করতে পারিনি। তিনি বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এরকম শাসক বাংলাদেশে চান? কে কে চান এরকম শাসক? ওমরের মতো শাসক আবার বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে নাকি বসে থাকতে হবে? কাজ করতে রাজি আছেন কে কে? দেখে একটু হাত তোলেন। আচ্ছা, কি কাজ করবেন? হই হাঙ্গামা, মিছিল টিছিল এগুলো আপনারা ব্যক্তিগতভাবে গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা দোকানে দোকানে যাবেন, প্রত্যেকটা অলিতে গলিতে যাবেন, প্রত্যেকটা ফ্ল্যাটে যাবেন, সালাম দিয়ে পরিচয় দিবেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। 53 বছর আমরা বঞ্চিত হয়েছি, আল্লাহর আইন না থাকায়, ভালো মানুষের শাসন না থাকায়। আমরা জামাত ইসলামী 53 বছর মানুষ তৈরি করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে আমরা ট্রায়াল করেছি, এরা দুর্নীতিবাজ না ভালো, আমরা দেখেছি আমরা আমাদের লোকেরা দুর্নীতি করে নাই। অতএব রাষ্ট্রটা এখন আমাদের হাতে দেন, আমরা জাতিকে সুশাসন উপহার দিব, আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব, আমরা একটা মানবিক রাষ্ট্র কায়েম করব। আপনারা যদি এটা চান, জামাত ইসলামীতে আসেন। এই দাওয়াত নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিন যদি 10 জনকে জামাত ইসলামীতে আনতে হয়, সেটা রাস্তা থেকে হোক, রিক্সা থেকে হোক, বাস থেকে হোক, বাজারে হোক, বাসায় হোক, পাগল পাড়া হয়ে মানুষকে জামাত ইসলামীতে আনার জন্য কমপক্ষে প্রতিদিন 10 জনকে দাওয়াত দেওয়া, 10 জনকে জামাত ইসলামীতে যোগদান করানো, এই ধরনের কাজ করার সাহসী লোক এখানে আছেন? আছেন? মনে থাকবে তো? শুরু কোন দিন থেকে? আজকে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ। আর মানুষকে সালাম দিবেন, সম্মান করবেন। কেউ যদি বাঁকা কথা, কটু কথা কয়ও, জবাব দিবেন না, নীরবে চলে আসবেন। জবাব কে দিবেন? ধৈর্য ধরবেন, কেমন সহনশীলতা দেখাবেন। দল যখন বড় হয়, দলের সম্ভাবনা যখন দেখা দেয়, যারা এটা পছন্দ করে না তারা কিছু বাঁকা কথাও কইতে, তারা কিছু পরিস্থিতিও ক্রিয়েট করতে পারে কিনা? এজন্য আমরা ধৈর্য হারা হব না, বিশৃঙ্খলা করব না। আমরা কান পেতে মানুষের দুঃখের কাহিনী শুনব, আর যতটা পারি সমাধান দিব। আমরা মোবাইল হসপিটাল করি নাই, আমরা মানুষের বাসা বাড়িতে গিয়ে স্যাম্পল কালেকশন করা, থেরাপি দেওয়া, অ্যাম্বুলেন্স দিয়ে সার্ভিস দেওয়া, মাইয়েদের দাফন কাফন করা থেকে শুরু করে নানা সামাজিক প্রতিষ্ঠান তৈরি করি নাই? সেগুলো দিয়ে মানুষের সেবা দিবেন, মানুষের কল্যাণ করবেন, যতটা পারেন মানুষের পাশে দাঁড়াবেন। কোন দল ধর্ম এগুলো বিভেদ করবেন না। দল ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা নাগরিককে, রাস্তার একটা শ্রমিক ভাইকে, একটা জালুদার ভাইকে, বস্তির একটা ভাইকে, বস্তির একটা শিশুকে কুলে তুলে নিবেন, আদর করবেন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আল্লাহর মেহরবানিতে বাংলাদেশের একজন জনপ্রিয় পলিটিশিয়ান। তিনি বস্তিবাসীর কাছে গিয়ে কাদায় মোড়ানো, নাক দিয়ে সর্দি আসতেছে,
বাচ্চাকে কুলে জড়ায় ধরে চুমু খাইতেছেন, দেখেছেন এটা? সেই দলের কর্মী আপনারা না? সুতরাং আপনারা জনগণকে ভালোবাসবেন, কাউকে ঘৃণা করবেন না, কাউকে কষ্ট দিবেন না, ছোটকে ভালোবাসবেন, বড়কে স্নেহ করবেন, মুরব্বীদেরকে স্নেহ করবেন, বিধবা নারী থাকলে তার খোঁজ নেবেন। কোন মা বাবা তার সন্তান বিশেষ করে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তার পাশে দাঁড়াবেন। কোন মানুষের চিকিৎসা দরকার, আমাদের চিকিৎসা সেবা নেবেন। এটা সব যদি সাফিসিয়েন্ট না হয়, ইবনে সিনা যাবেন, ইসলামী ব্যাংক হসপিটালে যাবেন, কিংবা ঢাকা শহরের যে কোনো হসপিটালে যাবেন, আমাদের সহযোগিতা নেবেন, আমাদের কথা বলবেন। আমাদের কোনো বয়স্ক, আমাদের সিনিয়র সিটিজেন, কিংবা কোনো শিশু, কিংবা কোনো নারী, কিংবা কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে, কিংবা তার সন্তানকে লেখাপড়া করাতে পারবে না, এই ধরনের কোনো অভাবে যাতে কেউ কষ্ট না পায়, এই দায়িত্ব জামাতে ইসলামীকে নিতে হবে। পারবেন? রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে জনগণের দুঃখ ঘোচানোর দায়িত্ব যারা নিতে পারবে, রাষ্ট্রের দায়িত্ব আসলে তারা রাষ্ট্র চালাতে পারবে, ঠিক কিনা? আপনারা জনগণের দায়িত্ব নিতে রাজি আছেন? কে কে আছেন থেকে হাত তুলেন। রাত জেগে জেগে কষ্ট করবেন, মানুষকে চিকিৎসা সেবা দিবেন, এবং কোনো বিভেদ করবেন না, কোনো ধরনের পার্থক্য করবেন না। আপনারা সজাগ থাকবেন, মানুষকে দলে দলে জামাতে নিয়ে আসেন। জামাতে নিয়ে আসলে কি হবে জানেন? দুইটা লাভ হবে। একটা লাভ হলো যে তারা আল্লাহ রসুলকে ভালো করে চিনবে, আকীদা আরো মজবুত হবে, ঈমান মজবুত হবে, কোরআন শিখবে, দ্বীন শিখবে, মাসলা মাসাইল শিখবে, তারা পরকাল সম্পর্কে দায়িত্বশীল হবে, তারা সমাজের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে, তারা যে অবস্থায় থাকুক সেই অবস্থায় যে সবর করতে হবে এই জ্ঞান তাদের হবে, তারা ওরা নীতি হবে না, বিশৃঙ্খলা হবে না। অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জামাত ইসলামী। শিশু থেকে একজন সিনিয়র সিটিজেন পর্যন্ত সবাইকে নার্সিং করে, সবাইকে তৈরি করে, এটা বিরাট পাঠশালা। এত বড় পাঠশালা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না। এটা জামাত ইসলামী নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত সব ডিগ্রি। আপনি যদি জীবনে স্কুলে কলেজে না যান, মাদ্রাসায় না যান, আপনি এখান থেকেই অনেক কিছু শিখবেন যা স্কুল কলেজেও শেখানো হয় না। সুতরাং জামাত ইসলামীর এই পাঠ্যশালায়, এই শিক্ষাঙ্গনে জনগণকে নিয়ে আসলে তাদের দুনিয়ারও লাভ হবে, আর পরকালে আল্লাহর মাগফিরাত পেয়ে, নাজাত পেয়ে তারা বেহেশতে যাবে ইনশাআল্লাহ। সেজন্য জামাত শক্তিশালী হলে আমাদের দেশে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, আমাদের দেশের গণতন্ত্র শক্তিশালী হবে, আমাদের দেশের আলেম সমাজ শক্তিশালী হবে, আমাদের দেশে দায়িত্বশীলতা বাড়বে। জামাত শক্তিশালী হলে সীমান্তে আমার বোন ফেলানির মতো আর কারো লাশ ঝুলে থাকবে না। একটা লাশ ফেলা হলে 18 কোটি মানুষের 36 কোটি হাত জ্বলে উঠবে। বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হতে আমরা দেব না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা পাহারা দিব ইনশাআল্লাহ। সেজন্য জামাত ইসলামী একটা বার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা দরকার। অতীতের শাসনের যে নগ্ন রূপ, এটা একবার জাতি বুঝতে পারবে। আর সুশাসন কাকে বলে, কল্যাণ রাষ্ট্র কাকে বলে, এটাও জাতি একবার দেখতে পারবে, ঠিক কিনা? সেই শাসনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে আমাদের কাজকে, আমাদের কাজের গতিকে আমরা আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। এবং আমরা অমায়িক থাকব, আমরা দায়িত্বশীল থাকব। আমরা কখনোই মানুষের সাথে কোনো স্পর্ধামূলক আচরণ, অহংকারী আচরণ, কোনো ধরনের মানুষের কষ্ট হয় এমন কোনো আচরণ আমরা কেউ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, অনেক ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক আয়নাগর, রিমান্ড আর শাহাদাতের বিশাল মিছিলকে সাথে নিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে। এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছেন, সচিবালয়ে যারা আগুন দিয়েছেন, সচিবালয়ে দেন নাই, আপনাদের কপালে আগুন দিয়েছেন। এই সন্ত্রাসীরা কোনদিন বাংলাদেশের জনগণের মন পাবেন না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক উদারতা দেখিয়েছি, কিন্তু বিশৃঙ্খলা যদি অব্যাহত রাখা হয়, সারা বাংলা ঘেরাও করে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিয়ে
এমন শায়েস্তা করা হবে কিয়ামত পর্যন্ত আর বিশৃঙ্খলার করতে পারবেন না। সেজন্য সবাইকে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের প্রশাসনকে আরো স্মার্ট হইতে হবে। কথায় স্মার্ট না হয়ে কাজে স্মার্ট হইতে হবে। কেন আপনাদের মন্ত্রণালয় জানিয়ে দিল? কেন শেখ হাসিনার দুর্নীতির কাগজগুলো আগেই সরিয়ে রাখতে পারেন নাই? এটাও আপনাদেরকে হিসাব দিতে হবে। সেজন্য মুখে স্মার্ট না বলে কাজে স্মার্ট হন। শেখ হাসিনা আমাদেরকে যখন বন্ধ করে দিবে আমরা 1 তারিখের আগেই আমাদের ফাইলপত্র এমনভাবে রেখেছি শেখ হাসিনার 14 গোষ্ঠীরও সুযোগ ছিল না আমাদের কোনো জিনিস জ্বালাইতে পারে। আপনারা আরো সজাগ হইতে হবে, দূরদর্শী হইতে হবে। এখন থেকে বাকি চুরি ডাকাতির ফাইলগুলো তাড়াতাড়ি মন্ত্রীরা নিজেদের বাসায় নিয়ে যান। উপদেষ্টারা আপনারা যাদের হাতে দিয়েছেন ওরা যে শেখ হাসিনার প্রেতাত্মা জানেন না, ওরা যে ওদের দাবেদার জানেন না, ওদেরকে কিভাবে বিশ্বাস করেন? অথচ প্রতিটা স্বৈরাচারের ফ্যাসিবাদী লোকের এক্সটেনশন হচ্ছে এরা। সুতরাং ফাইলপত্রগুলো তাড়াতাড়ি নিরাপদ জায়গায় নেন, বিচারটা তাড়াতাড়ি আগান। প্রসিকিউশনের ভাইদেরকে বলবো কি তদন্ত করেন। সারা জাতি জানে, বিশ্ব জানে, হাজার হাজার উপকরণ আছে। এখনো শেখ হাসিনাকে একটা রায় দিতে পারলেন না। বাংলার জনগণ এটা মানে না। অবিলম্বে হ্যাং করুন, বিচারের কাঠগড়ায় দাঁড় করান, নাইলে এই সন্ত্রাসী কায়দায় এই ঘটনাগুলো বন্ধ হবে না। 1টা 2টা হ্যাং করে ফেললেই দেখবেন কাজ হয়ে গেছে। সুতরাং সবাইকে সজাগ, সচেতন, দায়িত্বশীল থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ জামাত ইসলামী স্টিয়ারিংয়ে থাকবে। জনগণ তাদের মেধার আলোকে মূল্যায়ন পাবে, মর্যাদা পাবে। মর্যাদার বাংলাদেশ, মাথা উঁচু করার বাংলাদেশ, সেই বাংলাদেশে সবাইকে স্বাগত জানিয়ে